যদিও আমরা পাশাপাশি ফ্ল্যাটে থাকতাম আগে, আমরা এখানে থাকতাম। তো আপনি তো আগে দেখছেন ওই সময়। তো সেই সময় দেখা গেলো যে বাজারে গেছি, মাছের দোকানে গেছি, আরে হাবিব খান, আরে বাচ্চা থেকে শুরু করে সবাই, মুরব্বি টুরব্বি সবাই দেখেছে যে হাবিব খান এসে হ্যান্ডশেক করতেছে, তারপরে কথা বলতেছে, কথা বলার চেষ্টা করতেছে, ছবি তুলতেছে। অনেক আমি দেখি পাবলিক রাস্তা হাইটে যেতেছি, এই যে ওই যে যায় ওই যে ক্যাপ্টেন মারুফ আপনি এনজয় করতাম এবং ওই সময় মনে হতো যে আসলে না, হাবিব খান ইজ গ্রেট অ্যাক্টিং করে আর কি। আমি হায়াত ভাই আমাকে বাসায় ডেকে নিয়ে আমাকে বললেন, আমার কাছে আসলে এটা সত্যিকার আমার খুব মধুর লেগেছে। কাজী হায়াত সাহেবের সাথে প্রথমে আমি ক্যাপ্টেন মারুফ ছবিটি স্ক্রিপ্ট করলাম, প্রায় 15 দিন বসে ওনার সাথে ঘরে বসে স্ক্রিপ্টে কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে ছবির শুটিংয়ের সময় উনি বললো যে আমরা তো সিঙ্গাপুর গেল মারুফকে নিয়ে, সিঙ্গাপুর থেকে ক্যামেরা লাইট টাইট সব নিয়ে আসলো। আনার পরে আবার বাসায় দেখে উনি বললো যে নানা আসো, আমি নানা ডাকলাম। উনি আমাদের নানা এর পিছনে একটি ব্লাড রিলেটেড না হলেও এখন ব্লাডের থেকে অধিক হয়ে গেছে, কিন্তু আবার একদিক দিয়ে ব্লাড রিলেটেডের মতোই আমার মেজর চাচার আপুর মামার শ্বশুর, উনি ছিলেন হলো অ্যাডভোকেট আতিকুর রহমান, আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি। তো উনি হলো আর এই আমাদের জনাব কাজী হায়াত সাহেব, ওনারা দুজন একসাথে রামদিয়া কলেজে লেখাপড়া করেছিল। সেই সূত্রে ওনারা স্টুডেন্ট মানে একেবারে খুব ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন দুজন। ভাই আপনার সিনেমার সংখ্যা কত? আমার সিনেমার সংখ্যা 2 শতাধিক, ইনশাআল্লাহ 2 শতাধিক করে ফেলছি আর কি। সামনে কি কি সিনেমা করতেছেন? সামনে সিনেমা তো অনেকগুলি, বদিউল আলম খোকনেরই 4টে ছবি অলরেডি, ওটা 50% কমপ্লিট হয়ে আছে। তারপরে নজরুল ইসলাম খানের একটা ছবি, আমার নিজের 2টো ছবি, তারপরে মানে প্রযোজক আপনি নিজের ছবি বলতে প্রযোজনা করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের হাউজের থেকে 2টো ছবি আমি রেডি করেছি, গান টান সব রেকর্ডিং করেছি, মানে এভাবে আগাচ্ছি আর কি, একটার পরে টুকটাক করে কাজ করছি আর কি। তো মোটামুটি এখন প্রফেশনালি আপনি মানে প্রফেশনালি অ্যাক্টিং করতেছেন? এখন তো প্রফেশনালি আপনারা ডাকতেছেন, কাজ করতেছি, আপনার সাথে তো কাজ করলাম। আপনি অনেক ভালো মাপের ডিরেক্টর, ভালো লেগেছে আপনার কাজের ধারা, ভালো লেগেছে। বাস্তব আপনার সামনে বলছি না, আমি অনেক সময় পিছনে বলি, যারা আমি যেসব ডেটার সাথে কাজ করে আমি দেখেছি ভালো, আমি অনেক ডেটা, এই যে রাজু চৌধুরী সাহেব আমি দেখলাম, তার সাথে আমি একটা ছবি করেছিলাম, শুটার সাকিব ছিল, বুবলি ছিল ছবিতে, এই ছবিতে অভিনয় করে দেখলাম, এই ডিরেক্টরটাকে আমার ভালো লেগেছে, ভালো কাজ করেছে। আমি আগে কখনো তার সাথে কাজ করিনি, এবং তার সাথে হঠাৎ ওই দিন সে আমার বাসায় আসছে ঈদের আগে। এখানে যে রহিম, আব্দুল রহিম নামে একটা নতুন ডিরেক্টরও, ওই সম্ভবত মিডিয়াতে আগে ডিরেক্টর ছিল রহিম সাহেব, উনি আবার ওই একদিন এই যে আমাদের ওই শফিক হাসান সাহেব একদিন আমার বাসায় আসলো। উনি আমাকে বললো যে হাবিব ভাই আপনার শুনেছি লেখার ধার ভালো, হাত ভালো। আমি বললাম আসলে আমি তো কারোর জন্য গল্প লিখি না, হ্যাঁ আমি তো কারোর জন্য গল্প লিখি না, আমি শুধুমাত্র কাজী হায়াত সাহেবের সাথে শেয়ারিং করি। তার সমস্ত স্ক্রিপ্টগুলো হলে তো সে আমাকে ডাকে সবসময়, হায়াত ভাইয়ের আমি একসাথে বসে স্ক্রিপ্ট করি, তার সাথে শেয়ারিং করি। বাংলাদেশে এখন তো ধরেন নায়ক নায়িকার ভিতরে আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রীকে? আমার প্রিয় তো বলতে গেলে এখন আমার অভিনেতা অভিনেত্রী সবাই আমার প্রিয়। আসলে কাকে আমি প্রিয় বলবো বলেন, সবাই তো প্রিয়, যাদের সাথে আমি কাজ করেছি সবাই তো ভালো। হ্যাঁ সবাই ভালো। আমি এখন আমি শাবনুরকে বলবো, শাবনুর সাথে কাজ করি, শাবনুর ভালো। মৌসুমীর সাথে কাজ করেছি, মৌসুমী ভালো, সবাই ভালো। আমি খারাপ বলবো কাকে বলেন? আমি হিরোদের সাথে তো সবসময় মানে নায়কদের সাথে, হিরো হ্যাঁ সাকিব সবাই, আমি এদের সবার সাথে তো কাজ করেছি। আমি তো কাউকে খারাপ দেখি না। মান্না ভাইয়ের সাথে কাজ করেছি, হ্যাঁ মান্না ভাইয়ের সাথে কাজ করেছি 2টো ছবিতে। মান্না ভাইয়ের সাথে 4টে ছবির ফাইনাল হলো আমি মেন চরিত্র করবো মান্না ভাইয়ের সাথে। আসলে মান্না ভাই একদিন আমার জড়াই ধরেই বললো আর কি যে হাবিব ভাই ওস্তাদের হাত ধরে যারা আসছে ইন্ডাস্ট্রিতে সেই উঠে যায়, আসলে আপনিও উঠে গেলেন, চলেন আপনার সাথে আমার 4 ছবি হচ্ছে। মানে আমি আগে ছোটবেলা দেখতাম যে ভিলেনকে হারামি বলে ডাকা হতো, মানে ওই যে হারামি হচ্ছে অনেক খারাপ। এইগুলা আপনার মানে ছোটবেলায় আপনার কি মনে হয়েছে যে আসলে আমি ওরকম ভিলেন হব বা নায়ক হব, মানে কি হতে চেয়েছিলেন আর কি হলেন? আসলে চলচ্চিত্র জগতে কিছু হব
বা চলচ্চিত্র জগতে আমি আসবো এরকম স্বপ্ন ছোটবেলা কোনোদিন আমার ছিল না। আমি যখন চাকরি থেকে অবসর নিলাম, ব্যবসা বাণিজ্য শুরু করলাম, ছোট ভাই নজরুল ইসলাম খান তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল কাজী হায়াত সাহেবের সাথে অ্যাসিস্ট করতো। একদিন আমার এসে বললো যে দাদা এভাবে সিনেমায় অ্যাসিস্ট্যান্ট করে কিছু হবে না, এটা বড় কঠিন লাইফ, ডিরেক্টর না হলে কোনো দাম নাই। তখন আমি ওরা বললাম তার ডিরেক্টর হইতে ডিরেক্টর হয়ে যাও, ডিরেক্টর হইতে তো টাকা লাগবে, অনেক টাকা লাগবে। কারণ আমরা যাতে চলো দেখি কি করা যায়, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করতাম। তখন আমার যে কালার ল্যাব ছিল, স্টুডিও ছিল, তাই বলা চলো দেখি চেষ্টা করি। তখন আমরা গেলাম, ওরাতে প্রথম নাটক বানালাম, মানে নজরুল ইসলাম খান দিয়ে ওরা দিয়ে প্রথম নাটক শুরু করলাম। নাটক বানালাম বড় বড় আর্টিস্ট নিয়ে। তখন মাহফুজ বাংলাদেশের খুব স্টার, সুইটি, খলিলুল্লাহ খান, ডলি জহুর, হ্যাঁ এই জাতীয় আর্টিস্ট দিয়ে তখন নাটক হয় যে শহীদুজ্জামান সেলিম, তানিয়া, বেনু ভাই, এদেরকে দিয়ে, হ্যাঁ এদের দিয়ে তখন নাটক বানালাম। তো নাটক বানালো, নাটক আমার বিটিভিতে মানে দেওয়ার সাথে সাথে ওরা খুব সেইভাবে লুইফে নিল নাটকগুলো। তো এই নাটক বানানোর পরে একটা আসলো, তখন এই পর্যায়ক্রমে এই সিনেমার দিকে চলে আসা। ভাবিক ভাই, আপনার সিনেমার ভিতরে সবচেয়ে কোন ডায়লগটা, আপনার কোন সিকোয়েন্সটা ভালো লেগেছে, সেই ডায়লগটা আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি। সিনেমা তো আসলে প্রতিটা সিনেমাই সিনেমা তো আমার প্রতিটা সিনেমায় সন্তান কি কোনোটা খারাপ ভালো মতো থাকে, আমার সব সন্তানই আমার সন্তানের মতো। সবগুলি সিনেমাই আমার কাছে ভালো লেগেছে, বা যেখানে অভিনয় করেছি ভালো লেগেছে বলে তো অভিনয় করি। ভালো না লাগলে তো সেগুলো কাজ করি না, বলি না। অনেক আছে, অনেক গল্প শোনায়, না ভাই একটু সুয়েট মনে না করলে ভাই না অন্য কাউকে নেন বলে দিই। কিন্তু যেটা মনে করে যে না এটা করলে ভালো লাগবে সেটাই তো করি, তাই না? অনেকগুলি ছবি আছে, অনেক ছবি, অনেক ডায়লগ, অনেক অ্যাকশন, অনেক কিছুই তো করলাম। আপনার হচ্ছে ক্যাপ্টেন মারুফের একটা ওই যে একটা ডায়লগ আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে এই সিকোয়েন্সটা খুবই ভালো লেগেছে, যে দোলনার পরে বসে যে বাচ্চাকে কিডন্যাপ করা হয় আর কি, আপনি অর্ডার দেন, এই ডায়লগটা। ওই ছবিতে একটা ডায়লগ আছে, পাবলিক খুব, ওটা আমার কাছে মনে হয়েছে পাবলিক খুব ইয়ে করেছে, যে কানা মিলিটারিতে বডিগার্ড রাখছিস, আবার ওই কানারে দিয়ে তোর মায়ের স্কুলে পাঠাইতেছিস, এ শালা ওই কানা কি তোর মায়ের বাঁচাইতে পারবি? এই সব বাদ দিয়ে তোর মালিকরে কটা হা দিতে, নইলে তুই তোর জান্ডা নিয়ে ভাগ্য যা। এটা আমি মারুফে বলতেছিলাম ওই ছবিতে। এই ডায়লগটা যে তখনও আমারে বলতেছিল যে তুই আমারে ভয় দেখাইতেছিস, আমারে গুলি করবি, আর আমি তাকাই করবো, হ্যাঁ তাই থাকতে হবে তোর, তাহলে আমার গাই তো আমি আনগোপে বুঝতে তো পারবি না, কোয়ান্দা ছাড়বো আর কোয়ান্দা ঢুকবি। আমি কি তোরা চিঠি দিয়ে গুলি করবো রে? চিঠি দিয়ে গুলি করবো না, আমার গায়ে হবে আনগোপে, মানে গোপনে গায়ে মারবো, এটাই বিষয়টা আর কি। আনগোপে একটা আঞ্চলিক ভাষা, এটা আমার এলাকার আঞ্চলিক ভাষা। আনগোপে মানে গোপনে, আমার ঘাই তো হবে আনগোপে, বুঝতে তো পারবি না, কোয়ান্দা ছাড়বো আর কোয়ান্দা ঢুকবি, মানে আমি কোন দিক দিয়ে মারবো কোন তো দেখতেই পাবি না, মানে বিষয়টা এরকম আর কি। আনগোপ মানে গোপনে, মানে ওই ছবিতে ডায়লগটা আছে আনগোপে, এটাই আর কি। আমার খুব একেবারে আমার আঞ্চলিক ভাষায় সাদা মাঠা একেবারে। ওই ছবিতে আমার হায়াত ভাই একটা কথা বলে, আসলে উনি গৌরী নির্মাতা, আমি বলবো ওনার সাথে শুধু সিনেমার নির্মাতা হিসেবে না, উনি সংলাপে যখন আমি বসি ওনার সাথে, আমি তো অনেক স্ক্রিপ্ট রাইটারের সাথে আমি সংলাপে বসেছি, অনেককে আমি অকপটে বলেও আসছি যে আপনারা শুনেছি অনেক বিশাল, কিন্তু আমি আপনাদের সাথে বসে মনে হয় না আপনাদের ভিতরে বিশালত্ব কিছু আছে। মানে আমি কাজী হায়াত সাহেবের কাছে যেটা পাই ওনাদের কাছে সেটা পাওয়া যায় না। এবং হায়াতের সাথে সংলাপ যখন উনি বের হয় আমাকে মনে হয় সাগরের গভীরের থেকে ঢেউ আসতেছে, মানে সংলাপের ঢেউ। ভালো লাগে আসলে, অনেক উঁচু মাপের একদম সংলাপ লেখক উনি। চলচ্চিত্র নিয়ে আপনার স্বপ্ন কি বাংলাদেশে? চলচ্চিত্র নিয়ে আমার স্বপ্ন, আমি তো আসলে এখন চলচ্চিত্র ছাড়া কিছু স্বপ্ন দেখিও না, আপনি তো ভালো করেই জানেন। আমি 2003 সালে ফিল্মে আসার পর থেকে আজ পর্যন্ত আমি সিনেমা ছাড়া এর বাইরে আমার বাসা বাড়ি যে কোনো জায়গায় যান আপনি, সব জায়গাতে আপনি দেখেন আমি সবসময়
এই আমার ওখানে মানে আমি যখন বাসায় বসে থাকি আমি স্ক্রিপ্ট লিখি, মানে টোটালটাই আপনি সিনেমা, আমার মিনিমাম 30-40টা স্ক্রিপ্ট আছে আমার কাছে, কমপ্লিট স্ক্রিপ্ট করে আপনি রাখি। নিজেই একটা সিনেমা, আমি সবসময় আমি যেদিন বসে থাকি ওদিন সিনেমার স্ক্রিপ্ট লিখি। মানে সিনেমা নিয়ে আপনার ধ্যান জ্ঞান সবকিছু। আমার কথা হলো সিনেমার বাইরে আমি চিন্তা করবো কেন, আমি সিনেমায় যেতে আসছি, আর সিনেমাতে যে ভালোবাসা আমি পাইছি মানুষের, সিনেমাতে এসে মানুষের যে ভালোবাসা আমি পাইছি, এটা তো আমি 1000 কোটি টাকা ব্যয় করে আপনি ভালোবাসা পাবেন না। মানে মানুষ কতটা ভালোবাসে, আপনি তো নিজেও আমার সাথে অনেক জায়গায় গেছেন, দেখছেন পাবলিক দৌড়ে আসে, আমি রাস্তাতে হাইটে যাচ্ছি, দোকানদার দৌড়ে আসে একটা কোক নিয়ে, বস একটা কোক খাইয়ে যান। আমি খাবো না, না বস না খাইলে আমি কষ্ট পাবো। আচ্ছা বলেন, একটা মানুষ তার দোকান ফেলে দেখেন সে দৌড়ে আসছে না পিছনে কোকটা নিয়ে, আমি না খাইলে সে কষ্ট পাচ্ছে, টাকা সারলাম, সে টাকা তো নিবে না, বস কি করেন আপনি ধন্য হবো খাইলে। মানে এই যে ভালোবাসা, এই যে আপনি ভালোবাসাকে টাকা দিয়ে কিনতে পারবেন? কখনো টাকা দিয়ে ভালোবাসা কেনা যাবে না। আমি সিনেমায় এসে দেখছি মানুষের ভালোবাসা পাইছি, কিন্তু আমার কাছে কষ্ট পাই তখনই, আমি সবচেয়ে ইদানিং কষ্ট পাচ্ছি, আমাদের এই মানুষের ভালোবাসা কেন দিন দিন দূরে চলে যাচ্ছে, কেন এই বৈষম্যটা কেন আমাদের ভিতরে? আমরা তো সবাই বাঙালি, এই যে মানুষের ভিতরে মানুষের ভালোবাসা। আজকে আমি যখন দেখি একটা সন্তান, সে আপনি দেখেন একটা শিশু অপহরণ হচ্ছে, একটা নারী নির্যাতিত হচ্ছে, আমার মা আমার বোন রাস্তাতে হেঁটে যাচ্ছে, সে নিরাপদে যেতে পারছে না, যারা এটাকে করছে ওদের মানসিকতাটা কোথায়, কেন এই বৈষম্যতা? আরে বাবা, তুমি যখন একটা অন্যায় করতে যাচ্ছ, তুমি কি তোমার কেন এসব কেন? এর পিছনে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, সিনেমা আমার কাছে যেটা মনে হয়, আপনি আগেকার দিনে যদি আমি ফিরে যাই, আপনি 2000 সালের আগেই দেখেন, আপনি 2000 সালের আগে আপনি পিছনের জগতে আপনারা যেটা তাকান, আমাদের দেশে কি এতটা অপরাধ প্রবণতা ছিল মানুষের ভিতরে? ছিল, খুবই কম, সংখ্যা কম। আমি 90 দশকে দেখেছি, সে সময় একটা মানুষ মারা গেলে আমরা দূরের থেকে আফসোস করতাম, আরে এই লোকটা মারা গেছে রে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেলে আমরা আফসোস করতাম, খুন হলে তো কি হয়, খুন হয়েছে মানে অবাক হয়ে যেত, মানে অন্যরকম অনুভূতি ছিল। আর এই যে প্রতিনিয়ত মানুষ মরছে, হাজার হাজার মানুষ, শত শত মানুষ মরছে, আমরা কোনো একটা উও বলি না মুখ দিয়ে, শব্দটা তো বলি না। এই যে যে বিষয়গুলি দেখেন, আসলে মানুষের প্রতি ভালোবাসাটা উঠে যাচ্ছে। ভালোবাসাটা কেন উঠে যাচ্ছে, কি কারণটা কি? এটা অবশ্যই আমি মনে করি যারা এই পদে আছেন বা ক্ষমতা আছেন, তারা এটা খতিয়ে দেখা দরকার, কেন এটা হচ্ছে। আমার দেশটা তো সোনার দেশ, বাংলাদেশটাকে সোনার দেশ না? আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আমার দেশে পার্বত্য চট্টগ্রামের মতো প্রাকৃতিক সম্পদ, আমাদের দেশে আপনি দেখেন তেল গ্যাস কি নাই এদেশে, তাহলে আমাদের এত কিছু থাকার পরও আমাদের তো কোনো অভাব থাকার কথা না। আমরা খাদ্যদ্রব্য স্বয়ংসম্পূর্ণ দেশ, বাংলাদেশ খাদ্যদ্রব্য স্বয়ংসম্পূর্ণ না বলেন? তাহলে আমাদের কেন এদেশের মানুষের কেন? আমার মনে হয় এটা যদি একটু যারা এখন আছে ক্ষমতায় আছে, যারা নীতি নির্ধারক, তাদেরকে এটা একটু খতিয়ে দেখলে আমার মনে হয় যে আমরা আরো অনেক এগিয়ে যাবো, আমরা অনেকক্ষণ শান্তিতে থাকবো। সিনেমার যে বিষয়টা, আমি বলবো সিনেমার জগৎটা আমরা একটু পিছিয়ে পড়ে আছি একটি মাত্র কারণ, সেটা হলো আমাদের সিনেমা হল যে বলছেন, সিনেমা হলে না সব কিছু কোথাও নেই। আপনি ইন্ডিয়াতে যান, আপনি ইন্ডিয়াতে হলে গেলে, আমি যে ইন্ডিয়া সিনেমা হলে দেখেছি 5 জন ছবি দেখছি একসাথে। হলের ব্যবসা এখন কোথাও নাই তো, এখন অ্যাপসের সিস্টেম, এখন অ্যাপসের যুগ। আপনারা নতুন নতুন অ্যাপস তৈরি করেন, এমন অ্যাপস সৃষ্টি করেন যে অ্যাপস দিয়ে সারা বিশ্বে, আজকে নেটফ্লিক্স দিয়ে ভারত কিন্তু দাঁড়ায় গেছে। নেটফ্লিক্স, আপনি যে নেটফ্লিক্সে ঢোকেন সব ভারতীয় সিনেমা, সব ভারতীয় সিনেমা। ভারতবর্ষের সরকারি পৃষ্ঠপোষকতা এগুলো হচ্ছে, কিন্তু এগুলো যদি সরকার আমাদের এই নেটের দিকে নজর দেয়, আমরা তো এটার মাধ্যমে আমাদের এটা চলচ্চিত্রের জন্য এমন একটা অ্যাপস তৈরি করা উচিত, যে অ্যাপস দিয়ে সারা বাংলাদেশ চলচ্চিত্রের লোকেরা সব সিনেমা যেটাই রিলিজ হবে অ্যাপসে রিলিজ হবে। অ্যাপসে এখন কিন্তু আপনি দেখেন ভারতে 500 কোটি টাকা বন্ধ আর্ন করতেছে না, 500 করোড় রুপি। আমি শুনে কিন্তু ঠান্ডার হয়ে গেছে, কি বলে এটা, হাউ ক্যান ইট পসিবল, এটা কি করে হয়? আপনি চিন্তা করতে পারছেন? কিন্তু আমরা কেন পিছিয়ে আছি, আমরা হলমুখী হয়ে আছি কেন? সিনেমা হল তো এখন কোথাও নেই। কোন দেশে সিনেমা হল ভালো চলে আপনি বলেন তো দেখি?
আমাদের দেশের সিনেমা হলের মান তো এমনিতেই খুবই খারাপ অবস্থাতে আছে, যাও দেশে একটু ভালো আছে ওগুলো যাও কিছু চলছে, কিন্তু পৃথিবীর কোন দেশের সিনেমা হল, আমি তো ভারতে অনেক জায়গায়, আমি শিলিগুড়ি সিনেমা দেখেছি, আমি কলকাতার সিনেমা দেখেছি, হলে বসে ছবি দেখছি, কই দর্শক এত আহামরি দর্শক কোথায়, আমাদের দেশের মতোই। অনেক ভালো লাগলো হাবিব ভাই আজকে আপনার সাথে আড্ডা দিয়ে। তো আমার দর্শকের জন্য কোনো কিছু বলেন। দর্শকের জন্য তো অবশ্যই বলার আছে, যেহেতু আপনাকে তো কিছু না বলে নাই, আপনি তো আমার জন্য সবসময় সবকিছু করে থাকেন। গল্প রেডি করলে হাবিব খান, হাবিব ভাই এটা রেডি করতেছি, এটা আপনি করবেন, ভালো লাগে। আসলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভাই বোনেরা, সুজন শাহরিয়ার আমার অতি পরিচিত, আমার কাছের ভাই, খুব ভালো মানুষ, সাংঘাতিক একজন ভালো মানুষ আমার চোখে। সে অনেক ভালো মানুষ, নিষ্ঠাবান, দায়িত্ববান, সৎ, আদর্শবান, সবই আমি তাকে বলি। নামাজ পড়বেন, মুসলমান হলে অন্য ধর্মের যারা আছেন তারা ধর্মানুরাগী হওয়ার চেষ্টা করবেন। তবে আমি বলবো সবাইকে, এই চ্যানেলটি আপনারা যদি আমাদেরকে ভালো লেগে থাকে, আমাদেরকে যারা ভালোবেসে থাকেন বা ভালোবাসেন, সবাইকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, ভালো লাগলে ভালো কমেন্টস করবেন, খারাপ লাগলে সেটাও জানাবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।